স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্ধারিত সময়ের 8.5 মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এই পরীক্ষায় বসেছে 22 লাখের বেশি শিক্ষার্থী। সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এ সময় পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, 1 মাসের মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, আমরা সেটি আশা করি। ইনশাআল্লাহ কোথাও প্রশ্ন ফাঁস হবে না কোনোভাবে। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারকে আজ রবিবার 9:30 থেকে এজলাসে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারক কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিচারক কামরুন নাহারকে আদালত থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। গত 11 নভেম্বর 2 শিক্ষার্থী ধর্ষণের মামলার রায় ঘোষণা করেন বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার। এই রায়ে তার পর্যবেক্ষণ দেয়া নিয়ে নানা আলোচনার পর এই নির্দেশনা এলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 সপ্তাহের ইউরোপ সফর শেষে দেশে পৌঁছেছেন। গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফর শেষে রোববার সকাল 7:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার বিকেল 4:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে যাত্রা করে। বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে প্রধানমন্ত্রী লাল গালিচার উপর দিয়ে হেঁটে বিমানে ওঠার সময় 21 সদস্যের গার্ড দল তাকে গার্ড অব অনার জানায়। এর আগে গত 31 অক্টোবর যুক্তরাজ্য ফ্রান্সে 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। প্যারিস সফরের শেষ দিনে সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন গৃহহারা না থাকে তা নিশ্চিত করতে সকল ভূমিহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করছে সরকার। ফ্রান্স ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীরা যোগ দেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। উন্নত দেশ আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমাদের প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। এই দেশের মাটিতে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল 4টায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই অধিবেশনের শেষ ভাগে বিশেষ আলোচনা হবে। আলোচনার আগে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে ভাষণ দিতে পারেন। চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোই নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে। অধিবেশনের শেষ দিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় 2-3 দিন আলোচনা হতে পারে। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য নতুন পদ্ধতি চালু করেছে গণপরিবহনগুলো। শুরুতে ভাড়া না নিয়ে ভ্রাম্যমাণ আদালতের গণ্ডি পেরিয়ে যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে তারা। পাশাপাশি সিএনজি চালিত বাসে ডিজেল চালিত বাসের ভাড়া না নেওয়ায় সত্যতাও পেয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এখন পর্যন্ত রাজধানীর অর্ধেক বাসে শৃঙ্খলা করানো যায়নি বলেও জানায় বিআরটিএ। নাইম আলজিকোর প্রতিবেদন। ঢাকা মাওয়া রুটে চলাচলকারী বাস বসুমতী। আগে গাবতলী থেকে যাত্রীদের ভাড়া নেওয়া হলেও এখন নেওয়া হয় রাজধানীতে চলা বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পার করার পর। শুধু তাই নয়, সিটিং সার্ভিস বাস বন্ধের সিদ্ধান্ত মেনে নিয়ে রাস্তায় বাস চললেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে সিটিং সার্ভিসের থেকেও অতিরিক্ত ভাড়া।
লিস্ট কিচ্ছু নাই। উত্তরা থেকে ধানমন্ডিতে 10 টাকা বেশি নিচ্ছে। ধানমন্ডি থেকে উঠে না, যেখান থেকে উঠেন 50 টাকা ভাড়া। জনগণের যাচ্ছে টাকা, কিন্তু সরকারের কোনো নজরদারি নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য অভিনব যুক্তি দেখাচ্ছেন হেল্পার ও ড্রাইভাররা। মালিক সমিতি থেকে আমাদের যেটা নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই আমরা নিতেছি। সবাই তো বলতেছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে না স্যার, এখানে 5 টাকা বেশি অপরাধ করা হচ্ছে যানজটের কারণে স্যার। গাবতলীতে 7 জন পাইছি, ডাইরেক্ট যাত্রী 7 জন হয়েছে গাবতলীতে, আর তা মনে করেন কি রাস্তায় উঠছে। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বলছে অভিযান চালিয়েও এখন পর্যন্ত রাজধানীর অর্ধেক বাসে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি। অতিরিক্তভাবে আদায় করলে আমরা সাথে সাথে জরিমানার আওতায় নিয়ে আসছি, কখনো ড্রাইভারকে, কখনো আমরা মালিক সমিতিকে জরিমানার আওতায় নিয়ে আসছি। সড়কে চলা গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ সহ কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। টঙ্গী ব্রিজের স্ল্যাব ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে মাঝখানে। মঙ্গলবার রাতে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল। বিকল্প সড়কেও দেখা দিয়েছে তীব্র যানজট। এর প্রভাবে আজও টঙ্গী থেকে চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে গাজীপুরের টঙ্গী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজও এলাকায় দীর্ঘ যানজট রয়েছে, যাত্রীদের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন আমাকে জানাবেন। বাবলি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি এই গাজীপুরের টঙ্গীতে, ঢাকা ময়মনসিংহ সড়কের টঙ্গী যে তুরাগ নদীর উপরে যে ব্রিজটি যে ছিল সেই ব্রিজটির স্ল্যাব কিন্তু ধসে গেছে। আমরা যেটা দেখাচ্ছি যে এইখানে অসংখ্য মানুষ কিন্তু আপনি দেখছেন যে তারা পায়ে হেঁটে, যেহেতু এই সড়কের যে ব্রিজটি অকেজো হয়ে যাওয়ার কারণে যান চলাচল কিন্তু সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে আবদুল্লাপুর সেখানে তাদেরকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা সেখান থেকে কিন্তু আপনি পায়ে হেঁটে এই পারে আসছে। কিন্তু বিকল্প যে রাস্তা সেটা কিন্তু সেখানে আরেকটি ঝুলন্ত যে সেতু সেটি করেছে, সেই সেতু দিয়ে গাজীপুর থেকে সেটা হচ্ছে ঢাকামুখী যে গাড়িগুলি যাচ্ছে এবং ঢাকায় যে অর্থাৎ গাজীপুর যে গাড়িগুলি ঢুকবে সেই জায়গাটি আপনার সেটা কামারপাড়া হয়ে তাদেরকে যেতে হচ্ছে। আমরা একটু দেখাতে চেষ্টা করব যেখানে ব্রিজটি আসলে যেখানে ধসে গেছে সেই জায়গাটা, যে স্লিপার যেখান থেকে ধসে যাওয়ার কারণে সেই যে সমস্যাটি হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীর উপরে যে সেতুর স্ল্যাব ধসে যাওয়ার কারণে যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং যানজট এবং এই ব্রিজটার উপরে কিন্তু আপনার অসংখ্য খানাখন্দ কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু আপনি জানেন যে এই ফাটল বা ধসের পরপরই কিন্তু সড়ক ও জনপথ বিভাগ কিন্তু তাদের এক্সপার্ট এসেছিলেন এবং এক্সপার্ট আসার পরে কিন্তু তারা সেখানে দেখছেন যে পরিদর্শন করেছে এবং আজকে থেকে কিন্তু আপনার সেই সড়কের কাজ অর্থাৎ মেরামতের কাজটি করছে এবং কি পরিমাণ আপনি দেখছেন যে এখানকার যারা মানুষ তারা কিন্তু আপনার অসংখ্য মানুষ তারা কিন্তু বলছে যে সেখানে যে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে এই ব্রিজটির ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত যে ব্রিজটি সেটা কিন্তু তারা তাদের যে কর্তৃপক্ষ বা তারা বলেছে যে এইখানকার কর্তৃপক্ষরা পরিদর্শনের পরে এবং কাজ শেষ করার পরে এবং 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু বলছে যে তারা এই সড়কের যান চলাচল করতে পারবে। এটা আসলে বলছে, কিন্তু আসলে কতটুকু সময় লাগতে পারে কি এই মুহূর্তে আসলে আপনি জানেন যে অসংখ্য যে মানুষ কিন্তু আপনার প্রত্যেকটা রাস্তায় কিন্তু এখন যানজট রয়েছে এবং গাজীপুর আপনি জানেন যে একটি ভোগান্তির যে সড়ক সেই সড়ক, তারপরে হচ্ছে মহাসড়কের এই অবস্থায় এবং এইখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং দীর্ঘদিন যাতায়াত করে তারা আসলে বলছে যে। ধন্যবাদ আপনাকে। দর্শক, টঙ্গী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। দেশে 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 10ম। বিশেষজ্ঞরা বলছেন নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়। ডায়াবেটিস রুখতে 1991 সাল থেকে 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য সার্বজনীন ডায়াবেটিস চিকিৎসা যদি এখন নয় তবে কবে। বিশ্ব ডায়াবেটিক দিবসে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ডায়াবেটিসের মহৌষধ ব্যায়াম বলছেন বিশেষজ্ঞরা। রক্তে শর্করা কমে গেলে ডায়াবেটিস হয়। শরীর চর্চা করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে।
ডায়াবেটিক্সকে রুখতে বিভিন্ন রঙের ফল ও শাকসবজি খাদ্য তালিকায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সাথে চাই পর্যাপ্ত ঘুম, সুষম আহার আর নিয়মতান্ত্রিক জীবনযাপনও। গবেষণা বলছে প্রতি বছর বিশ্বের 60,000 কোটি ডলার খরচ হয় ডায়াবেটিস রোগের চিকিৎসা, ব্যবস্থাপনা আর ওষুধ ক্রয়ে। এই রোগটি একবার শনাক্ত হওয়ার পর আমৃত্যু ওনাকে চিকিৎসা নিতে হবে এবং ক্রমশ অন্য সকল রোগ টেনে আনবে। বিপুল পরিমাণ টাকার একটা ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়। জীবনের মান মানে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে গেলে আদর্শভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন IDF এর গবেষণা অনুযায়ী দেশের 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত, আর 50% মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিক্স আছে। এছাড়া 100 জন গর্ভবতীর 20 জনই ডায়াবেটিক্সে আক্রান্ত। মায়ের ডায়াবেটিক্স থাকলে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হবার ঝুঁকি বাড়ে 8%। সন্তান ধারণের আগেই যেন একজন মা চিকিৎসকের কাছে যান। তার যদি অধিক ওজন থাকে সেটি যেন তিনি কমিয়ে ফেলেন, এবং যাদের বংশে ডায়াবেটিসের ইতিহাস আছে তারা যেন আগেই রক্তের সুগার চেক করে নেন। যত বেশি বয়সে সন্তান ধারণ করবেন একজন নারী, তার গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও তত বাড়বে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিক্স আক্রান্তের সংখ্যা 42 কোটির বেশি, অথচ 1985 সালেও এ সংখ্যা ছিল মাত্র 3 কোটি। এখনই প্রতিরোধ করা না গেলে 2035 সালের মধ্যে আক্রান্তের সংখ্যা 59 কোটিতে পৌঁছানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের আকাশে পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণ ঘটেছে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ কারণে রাজধানী সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শনিবার থেকেই দেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিও হয়। আরও 2-1 দিন আবহাওয়া এমন থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এ মাসের শেষের দিকে সারা দেশে তাপমাত্রা আরও কমবে। হঠাৎ করে কুয়াশা বেড়ে যাওয়ায় আজকে প্রচুর ঠান্ডা পড়েছে দিনাজপুরে। নিম্ন আয়ের মানুষের খুব কষ্ট। শীত পড়েছে, শীতকাল এখন বাড়ে এখন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইএলও সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আমরা এখন সেই ব্রিফিংয়ে সরাসরি চলে যাচ্ছি। যেমন ধরেন ওয়েস্টার রিসার্চ, ফিশিং এর উপরে মানে আয়রা কিন্তু প্রোগ্রাম দেয়। আপনি যদি বুঝুত প্রোগ্রাম নিতে পারেন, তারা $60,000 থেকে $70,000, খুব বেশি না, এরকম একটা অ্যামাউন্ট বা $1,20,000 মধ্যে। আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম, রিসার্চ প্রোগ্রাম তাদের কাছ থেকে করেছি বাংলাদেশে, এবং সামনে যেহেতু আমরা চেয়ার হতে যাচ্ছি, আমরা হয়তো আরও বেশি করতে পারবো। এই ভিজিবিলিটিটা মোটামুটিভাবে আমরা যেমন নিচ্ছি, অন্য দেশেও নিচ্ছে। এবং আমরা ধরেন ইরান একটা ভালো প্রজেক্ট করে যে স্যালাইন ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটার বানানো, আমরা সেখানেও জয়েন করি। তারপর অস্ট্রেলিয়া একটা ভালো প্রোগ্রাম করে যে নেচার বেসড সলিউশন, যেমন আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট আছে। এই ম্যানগ্রোভ ফরেস্ট কিভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইডে আমাদের হেল্প করতেছে, এটা অস্ট্রেলিয়া মনিটর করে, বাট আমরা এখানে জয়েন করি। প্লাস অন্যান্য ডিজাস্টার যেটা আছে, যে আপনারা জানেন যে বে অফ বেঙ্গলে অনেক ডিজাস্টারই হয়, এবং 70 সালের পরে এখানে প্রায় 450% বেড়ে গেছে ডিজাস্টারের সংখ্যা, এত বাড়ছে আর কি। এটার অবশ্য মূলত কারণ হলো ক্লাইমেট চেঞ্জ, কিন্তু এটা হচ্ছে। এগুলো তো আমরা হেল্প দিতে পারি। তারপরে আমরা মেনি টাইম সার্চ অ্যান্ড রেস্কিউ, আপনারা জানেন যে মালয়েশিয়া। দর্শক, এতক্ষণ পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে ছিলাম আমরা। যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রামে 5 ফ্লাইওভারের মধ্যে বছর কয়েক যেতেই বহদ্দারহাট ও বন্দর ফ্লাইওভারে ফাটল। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নগর বিশ্লেষকরা বলছেন, নির্মাণ কাজে অনিয়মের কারণে ফ্লাইওভার হচ্ছে চট্টগ্রামবাসীর কাছে মহা আতঙ্কের জায়গা। আর ফ্লাইওভার নির্মাণ সংস্থা CDA এবং সড়ক ও জনপথ বিশেষজ্ঞরা বলছে, নির্মাণ কাজে নেই তাদের কোনো ত্রুটি। দোষলেন ফ্লাইওভার দেখভালকারী সংস্থাকে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম শহরের যানজট নিরসনে CDA এবং সড়ক ও জনপথ বিভাগ একের পর এক নির্মাণ করছে ফ্লাইওভার। বছর কয়েক না যেতেই উড়াল সেতুগুলোতে দেখা দিচ্ছে ফাটল। বহদ্দারহাট ফ্লাইওভারের পর এবার ফাটল দেখা দিয়েছে বন্দর ফ্লাইওভারেও। ফ্লাইওভার এখন ঝুঁকিপূর্ণ,
কোনো গাড়ি উঠতে গেলে আমাদের ভয় লাগে। এটা কেউ তদারকি করছে কিনা তাও জানি না, এভাবে ফাটল হওয়ার তো সম্ভাবনা কোনো দিকে দেখি নাই, আমাদের এখানে হচ্ছে। বিশিষ্ট নাগরিক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন নির্মাণ কাজে ৯/৬ এর কারণেই ফেটে যাচ্ছে ফ্লাইওভার। কাজের মানের ক্ষেত্রে যে নির্মাণ সামগ্রী কম্প্রোমাইজ করেছে সেটা ফাটল দেখে বোঝা যায়। যারা দায়ী তাদেরকে যেন কঠোর শাস্তির ব্যবস্থা হয়, ভবিষ্যতে যেন এই কাজ না হয়। প্রাথমিকভাবে যদি সবকিছু সঠিকভাবে পরিকল্পনা করে আমাদের ফ্লাইওভার বলেন রাস্তাঘাট নির্মাণ করা হতো, আজকে আমরা চরম ভোগান্তিতে পড়তাম না এবং আমাদের আতঙ্কিত হতো না। ফ্লাইওভার নির্মাণ সংস্থা সিডিএ এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে ফাটল মেরামত করছেন তারা, দায় চাপালেন রক্ষণাবেক্ষণকারী সংস্থার উপর। সিটি কর্পোরেশন করবে, যেহেতু সিটি কর্পোরেশন আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি, এটা মেইনটেন্যান্স দায়িত্ব তাদের, তারা এটা ওপেন করবে। একটা লিফট থেকে আরেকটা লিফটের ঢালাইয়ের মাঝখানে যে জয়েন্টটা, ওইটা হচ্ছে জয়েন্টের মধ্যে একটা ফোম ছিল, ফোমটা আসলে শাটারে লাগানো হয় এবং এটা একটু ওভারল্যাপিং ছিল, মনে হচ্ছে যে এটা ক্র্যাক। মাইক্রো লেভেল পর্যন্ত ইনভেস্টিগেট করতেছে, পুরো ব্রিজটা নিয়ে আর কি দেখবে, সেই অনুযায়ী আমরা বন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা নিব আর কি। ফ্লাইওভারগুলো দ্রুত পরীক্ষা করে ত্রুটিমুক্ত করার দাবি নগরবাসী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ফিলিপাইন থেকে বাংলাদেশ, জিন ক্যাটামিন পেট্রিয়াকা নাম থেকে জেসমিন আক্তার জুলহাস। প্রেমের টানে 11 বছর আগেই ভিনদেশী ওই তরুণী ছেড়েছেন মা বাবাকে। গৃহবধূ হয়েছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের অজপাড়া গাঁয়ের। সেই সুবাদে পেয়েছেন এদেশের নাগরিকত্ব। এখন তিনি একজন জনপ্রতিনিধিও। সম্প্রতি 3য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে পেয়েছেন সর্বোচ্চ ভোট। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জিন কেটামিন পেট্রিয়াকা ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগে স্নাতক করেন। পরে সিঙ্গাপুরে চাকরি করতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশি তরুণ জুলহাস উদ্দিনের সঙ্গে। প্রথমে প্রেম, পরে 2010 সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। অবশ্য এর আগেই তিনি মুসলমান হন, সেই সাথে নামও বদলে হন জেসমিন আক্তার জুলহাস। প্রেমের টানে ভিনদেশী ওই তরুণী ছেড়েছেন মা বাবাকে। গৃহবধূ হয়েছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের অজপাড়া গাঁয়ের। সেই সুবাদে পেয়েছেন নাগরিকত্ব। কিন্তু এখন তিনি শুধু দেশের নাগরিকই নন, একজন জনপ্রতিনিধিও। জনগণের এই ভালোবাসার এবার প্রতিদান দিতে চান জেসমিন। এখানে সবাই আমার ভোট দিছে, আমি পাস করছি। I want to do for the people, especially the poor people and the kids. I want to fund the kids because the kid is the hope of the country. জেসমিনের বিজয়ে তাকে দেখতে ভিড় করছেন অনেকেই। স্কুল, কলেজ, মাঠ সবকিছু তার, রাস্তাঘাট এগুলি নিয়ে তাদের চিন্তাধারা যে এই এলাকা কিভাবে উন্নতি করা যায়। সে সবার কাজ করব বা গরিব দিকে মানুষের পাশে দাঁড়াবো সবসময়, এটাই আমাদের অনেক কাম্য। অনিচ্ছা সত্ত্বেও গ্রামবাসীর অনুরোধে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন বলে জানান তার স্বামী জুলহাস উদ্দিন। আমার এলাকাবাসী প্রতিবেশী যারা আছে সবাই ওনাকে বলছে যে নির্বাচনে আসার জন্য, কারণ ওনার আচারে ব্যবহারে বা শিক্ষাগত যোগ্যতায় এলাকাবাসী বুঝতে পারছে যে না, হয়তো যদি পাশ করে হয়তো এলাকার জন্য, দেশের জন্য একটা কিছু করতে পারবে। মাইক প্রতীক নিয়ে নবনির্বাচিত এই ইউপি সদস্য পেয়েছেন 4,496 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 1,837 ভোট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 14 বছর পেরিয়ে গেলেও সিডরের তাণ্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধ এখনও স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি। একটি বড় অংশের জনসংখ্যার বিপরীতে গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। সাধারণ মানুষের মাঝে এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি দুর্যোগ সচেতনতা। ফলে পটুয়াখালীর উপকূলীয় এলাকার প্রায় 6 লক্ষ মানুষ রয়েছে সরাসরি দুর্যোগ ঝুঁকির মুখে। পটুয়াখালী থেকে শিকদার জুবায়েরের রিপোর্ট। 14 বছর আগে 2007 সালের এই দিনে পটুয়াখালীর উপকূলীয় জনপদে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। কেড়ে নিয়েছিল অসংখ্য প্রাণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পদ। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিধ্বস্ত বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণ না করায় এর ক্ষতি এখনও বয়ে বেড়াচ্ছে এই জনপদের মানুষ। এমনকি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। মানুষের মাঝে তৈরি হয়নি দুর্যোগ বিষয়ক সচেতনতা। ফলে এখনো স্বাভাবিক হয়নি এই জনপদের মানুষের জীবনযাত্রা। আজকে দীর্ঘদিন বেড়িবাঁধ করার কথা কই, আজ পর্যন্ত আমরা
কোনো সমাধান পাই নাই। প্রত্যেক বছর কম বেশি রাস্তায় কাজ করে, এই কাজগুলো সম্পূর্ণ হয় না, এরকমই থাকি যায়। তারা প্রত্যেক বছর এটা ডুবে, এই বিলে কোনো ধান চাষ হয় না। আমাদের এই শহরে অনেক মাসের ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে, তারা এখন তোমার ছাপড়া দিয়ে আছে, তারা কোনো মাথা গোজার ঠাই পায় না কোনো জায়গায়। সাইক্লোন শেল্টারের স্বল্পতা সহ দীর্ঘ সময় বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত না হানায় মানুষ সাইক্লোন শেল্টারমুখী হতে চায় না বলেও মনে করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির এই কর্মকর্তা। সাইক্লোন শেল্টারে কিছু স্বল্পতা আছে, যে তাদের অনেক দূরে নিজেদের সম্পদ রেখে ওখানে যেতে তারা অনাগ্রহ প্রকাশ করে। এখন বর্তমান সরকারের 2007 সালের পরে যে প্রচেষ্টা, সেখানে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার হয়েছে, আরো সাইক্লোন শেল্টারের কাজ চলমান। উপকূলীয় জনপদের প্রায় 6 লাখ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার প্রকোপে দুর্দশা কাটিয়ে আবারও স্বাবলম্বী হতে শুরু করেছে ফরিদপুরের দুগ্ধ খামারিরা। টানা 2 বছর লোকসানে থাকার পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। আর ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনাকালীন প্রায় 2 বছর বন্ধের মুখে পড়ে ফরিদপুরের অনেক দুগ্ধ খামারি। সময় মতো দুধ বিক্রি করতে না পারা ও গোখাদ্যের দাম বৃদ্ধি সহ নানা সংকটে ঋণগ্রস্ত বেশিরভাগ খামারি। মহামারী কমে আসায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারা। কাঙ্ক্ষিত দাম পাওয়ায় নতুন আশার আলো দেখছেন খামারিরা। তবে দুর্যোগপূর্ণ সময়ে দুধ সংরক্ষণের ব্যবস্থার দাবিও জানান তারা। দুধ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় লাস্ট পর্যন্ত মাইকিং করে দুধ বিক্রি করতে হচ্ছে 25-30 টাকা 20 টাকা। করোনাকালীন কোনো সময় বিক্রি করতে পারছি, কোনো সময় ফেলাইয়া দিছি, ঠিক আছে, পানির দামে বিক্রি করছি। সর্বোচ্চ চেষ্টা করতেছি যে শহরে যে অঞ্চল আছে তাদেরকে ভালো মানের দুধটা পৌঁছে দেওয়ার জন্য। এদিকে করোনাকালীন সময়ে হারানো চাকরি ফিরে পেয়ে খুশি শ্রমিকেরা। আমি এই খামারে 15,000 টাকা বেতন পাচ্ছি, এই টাকা দিয়ে আমার সংসার ভালো হয়েছে। ফরিদপুরে বাসা বিক্রি করে দিয়ে আমার যে টাকাটা পাচ্ছে ওখান থেকে আমার সংসার ভালোভাবে চলে যায়। ক্ষতিগ্রস্ত খামারিদের লোকসান পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে ব্যাপক হারে প্রশিক্ষণ দিচ্ছি, আমরা ডিওয়ারিং ভ্যাকসিনেশন ক্যাম্পিং করছি এবং আমরা আশা করছি যারা ক্ষতিগ্রস্ত খামারি তারা পুষে উঠে আবার নতুন করে তাদের খামার শুরু করতে যাচ্ছে এবং অনেকে লাভবান হচ্ছে এবং তাদের ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছে। ফরিদপুর জেলায় বর্তমানে 10,000 দুগ্ধ খামার রয়েছে, যা থেকে প্রতিদিন প্রায় 35,000 লিটার দুধ উৎপাদিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। COP26 শীর্ষ সম্মেলনে বিপজ্জনক জলবায়ু পরিবর্তন রোধে কয়লার ব্যবহার কমানোর একটি চুক্তিতে একমত হয়েছেন বিশ্ব নেতারা। এর মাধ্যমেই শেষ হলো বহুল প্রত্যাশিত এই সম্মেলন। চুক্তিটিকে ঠুনকো বিজয় হিসেবে উল্লেখ করেছেন এবারের সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি যথেষ্ট নয় বলে মনে করছে জাতিসংঘ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। প্রায় 2 সপ্তাহের আলোচনার পর একটি চুক্তি হলো COP26 জলবায়ু সম্মেলনে, যেখানে পরিকল্পনা করা হলো পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার কমানোর। চুক্তি নিয়ে শনিবার রাতে একটি সংবাদ সম্মেলন করেন COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা। বলেন, এখনই শুরু হলো কঠিন কাজ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি আমরা। তবে 1.5 ডিগ্রির যে নারী আমরা পাচ্ছি তা এখনো দুর্বল বলছি আমি। যদি আমরা প্রতিশ্রুতি রক্ষা করি তবেই টিকবে এটি। চুক্তিতে শেষ মুহূর্তে কয়লার ব্যবহার ফেজ আউট করার পরিবর্তে ফেজ ডাউন করার আহ্বান জানায় ভারত ও চীন। শেষ পর্যন্ত তা অনুমোদন পেলেও সন্তুষ্ট হতে পারেনি অনেক দেশ। এক ভিডিও বার্তায় COP26 এর অর্জনগুলোর প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একটি টুইট বার্তায় নতুন চুক্তিটি গুরুত্বপূর্ণ হলেও যথেষ্ট নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেন, কয়লা ব্যবহার শেষ করার আগে ব্যবহার সীমিত করতে হবে। এবারের চুক্তিতেই তা শুরু হলো। অন্যদিকে চুক্তি নিয়ে টুইট বার্তায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। নিবিড় আমিন, নিউজ 24। সংবাদে আবার বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ।
সনাতন ধর্মাবলম্বীদের রাখির উপবাসের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস রেখে আশ্রম প্রাঙ্গণে ঘৃত প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছেন রাখির উপবাস বা কার্তিক ব্রত। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রের রিপোর্ট। কেউ বলেন রাখির উপবাস, অনেকে এই উৎসবকে ডাকেন কার্তিক ব্রত নামে। গোসাইর উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন নামেও এটি পরিচিত। কলেরা আর বসন্তের হাত থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রমে ঘিয়ের প্রদীপ ও ধূপধুনো জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী। সেই থেকেই বিপদ আপদ আর রোগবালাই থেকে মুক্তি পেতে এবং আপনজনের কল্যাণ কামনা করে লোকনাথের আরাধনা করেন তার অনুসারীরা। প্রতি বছর কার্তিক মাসের 15 দিন পরে প্রত্যেক শনি এবং মঙ্গলবারে বাবা লোকনাথ বাবার যতগুলি মন্দির আছে বাংলাদেশে, ইন্ডিয়াতে সমস্ত মন্দিরে 4 দিন পড়লে 5 দিন পড়লে ওই ঘৃত প্রদীপ প্রজ্বলন করে। উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমরা সুন্দরভাবে আমাদের ধর্মীয় কাজগুলি সম্পন্ন করতেছি। বারুদি আশ্রম ছাড়াও রাখির উপবাস পালিত হচ্ছে শহরের দেওভোগ আখড়া, রামকানাই আখড়া ও মাছদাইরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখন এই পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।